হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইট সাইন্স ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকের ডিপ অ্যানালিসিস এর ভিডিওতে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক কভার করব। ইন্টারেস্টিং টপিক কেন? কেন কি আপনারা যারা প্রিপারেশনে আছি, তারা সবসময় কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা জেনারেল অ্যাসেম্বলি এইসব রিলেটেড নিয়েই কিন্তু আমরা সবসময় দেখি যে কনটেন্ট বা ডিসকাশন আমরা করি। কিন্তু আজকে এই কনটেন্টে ডিপ অ্যানালিসিস এর কনটেন্টে আমরা দেখব দি ওয়ার্ল্ডস মোস্ট ইম্পসিবল জব সেটা কি করে করা হয়। ইয়েস, দি মোস্ট ইম্পসিবল জব ইন দিস ওয়ার্ল্ড। কে বলছে, কেন বলছে সব দেখব। তার আগে এই আর্টিকেলটা যে পড়তে হতো সেটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। আর সেই রিলেটেড কনটেন্টও আপনারা পেয়ে গেছিলেন ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে। এখন চলুন আমরা দেখে নিই যে এইটা আমাদেরকে কোথায় হেল্প করবে, তারপরে এই কনটেন্ট রিলেটেড একটু ডিসকাশন করে নেব। সবার প্রথমে এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 আইআরএ হেল্প করবে। যদি আইআরএ হেল্প করে, প্রশ্ন কিরকম আসতে পারে, নেক্সট প্রশ্ন তো এটাই হবে। তো প্রশ্নটা একটা মডেল প্রশ্ন আপনাদের জন্য অলরেডি তৈরি করে রাখা আছে। প্রশ্নটা কি বলছে? ডিসকাস দি সিগনিফিকেন্স অফ ইলেকশন অফ ইউনাইটেড নেশন জেনারেল সেক্রেটারি। এটার কথাই বলছিলাম। ইউনাইটেড নেশন জেনারেল সেক্রেটারি, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট ইম্পসিবল জব। কেন সেটা দেখব। কোশ্চেনে আবার ফেরত আসি। ডিসকাস দি সিগনিফিকেন্স অফ ইলেকশন অফ ইউনাইটেড নেশন জেনারেল সেক্রেটারি ইন দি কনটেক্সট অফ অনগোয়িং ক্রাইসিস অফ মাল্টিল্যাটারালিজম। এক্সামাইন দি কি চ্যালেঞ্জেস ফেসড বাই ইউএন অ্যান্ড সাজেস্ট রিফর্ম টু এনহ্যান্স ইটস এফেক্টিভনেস। 15 নম্বর জিএস পেপার 2 আইআর। 3টে পাতা পাবো অ্যান্সারটা লেখার জন্য। তো চলুন ইন্ট্রোডাকশন দিয়ে উইদাউট এনি ফার্দার ডিলে শুরু করি। আপনারা যারা নোট মেকিং করতে চাইছেন, আমি বলবো এখান থেকে এই টাইপগুলো ওয়ার্ল্ড মোস্ট ইম্পসিবল জব, এইগুলো কিন্তু খুব কিওয়ার্ডস থাকে, যেগুলোকে আপনাকে কিন্তু গুড মার্ক ফেচ করে। তো এইগুলোও কিন্তু আপনারা সাইড বাই সাইড কোথাও না কোথাও নোট করতে চলবেন। কেন কি এই রকমের কোডস বা পয়েন্টস কিন্তু অনেক সময় আপনাকে আপনাদের কম্পিটিটর থেকে আলাদা করে দেয়। সেখানটাই কিন্তু রাইস আইএস আপনাকে হেল্প করে। আপনাকে প্রথমে ইনিশিয়াল স্টেজেও আপনাকে দেখায় যে কি করে অ্যান্সার লিখতে হবে, আর লেটার স্টেজে কি করে বাকিদের থেকে এনরিচ কন্টেন্ট হবে সেটাও এনশিওর করে। চলুন। দি ইউনাইটেড নেশন UNGS is the highest administrative post, that is general secretary post of a administrative officer of United Nations, often described as the world most impossible job. As UN faces 80th 80th, the role has evolved from merely manager to vital global mediator. কেন ভাইটাল গ্লোবাল মিডিয়েটর আমরা সবাই জানি। বি ইন কেস অফ আপনারা যারা জানেন না, ধরুন একটা এক্সাম্পল যদি এরকম ড্র করি, স্পিকার অফ লোকসভা তার তো খুব একটা ইম্পর্টেন্ট জব। এই যেখানটায় এক জায়গায় লোকসভাকে ম্যানেজ করে, আরেক জায়গায় সে তো মিডিয়েটরেরও কাজ করে। যদি দেখি কাদের, গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশনের মাঝখানে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসে, যেখানটায় ফাংশনিং অফ লোকসভা যাতে ভালো করে হয়। তো এখানটাও ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল সেম একটা কাজ করে। তো তার জন্যই ইন্ট্রোডাকশনটা খুব সিম্পল, লেম্যান, যাতে সুন্দর হয়। দি নেক্সট পার্ট, এই যে ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি জেনারেল, তার কি কনস্টিটিউশনাল লিগাল ফ্রেমওয়ার্ক আছে, কিরকম করে অ্যাপয়েন্টমেন্ট হয়, এইসব দেখার পরেই তবেই কিন্তু এই চ্যালেঞ্জেসগুলো বলছি অনগোয়িং ক্রাইসিসটা, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো সবার আগে দুটো আর্টিকেল না বললেই নয়, যেটা একটা আর্টিকেল 97 অফ ইউএন চার্টার, যেটা কি ইউএনজিএস, তার মানে ইউনাইটেড নেশন জেনারেল সেক্রেটারি জেনারেলকে অ্যাজ এ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে লেবেল করছে, of the organization appointed by General Assembly upon recommendation of Security Council. Security Council UNSC, United Nations Security Council. পরের দিকে আরো দেখবো P5, পরে আসবো আমরা। Article 99, a unique political power that allows United Nation Secretary General to bring to the Security Council attention of any matter which is in their opinion may threaten the maintenance of international peace and security. তার মানে এটা তার কাছে ডিসক্রিশন,
যে সে কোনো প্রথম কথা তার অ্যাপয়েন্টমেন্ট অন দি কোন বেসিসে সে হচ্ছে সেটা আর্টিকেল 97 দিয়ে দেখতে পাচ্ছি। আর 99 দিয়ে একটা ইম্পোর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি যে যেই যেই কিছুর উপরে ডিসকাশন হবে সেটা কোথাও না কোথাও সে আর্জেন্ট ম্যাটারস এর ব্যাপারে হঠাৎ করে নিয়ে আসতে পারে। প্রসিডিউর না ফলো করে। কেন কি সেই পাওয়ার আর্টিকেল 99 তাকে দিচ্ছে। আচ্ছা, 2nd তার অ্যাপয়েন্টমেন্টটা কি করে হয়? তার অ্যাপয়েন্টমেন্টটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির রিকমেন্ডেশনে হয়, অ্যাপয়েন্টেড বাই জেনারেল অ্যাসেম্বলি অন দি রিকমেন্ডেশন অফ ইউএনএসসি। ইউএনএসসি বললেই রেকমেন্ড কে করবে? P5। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, বাই দি এন্ড অফ দিস ভিডিও তো আমি অ্যান্সার দিয়েই দেবো। এই P5 কোন কান্ট্রি? এর মধ্যে কি চায়না আছে? আপনারা কিন্তু নিশ্চয়ই লিখবেন। কমেন্টে তার আগে নিশ্চয়ই জানিয়ে দেবেন যে ৫ টা কোন কান্ট্রি আছে এর মধ্যে। মেম্বার যাদের কাছে এই পাওয়ারটা আছে যে কোনো নমিনেট করা হয়েছে বা যাকে রেকমেন্ড করা হচ্ছে তার এগেইনস্টে ভিটো লাগিয়ে দিতে পারে। যে ভিটো মানে আমার মত নেই, সহমত নেই এর সাথে। যেটা কি ট্র্যাডিশনালি দেখা গেছে একটা কম্প্রোমাইজ ক্যান্ডিডেট সবসময় নিয়ে আসা হয়। এই ৫ জনের সহমতি থেকে একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড থেকে একটা ক্যান্ডিডেটকে চুজ করা হয়। যেই যেটা এইবার কাস্টম হিসাবে প্রত্যেকবার রিজিওনাল রোটেশন দিয়ে হয়। এইবার যেটা 88 হতে যাচ্ছে সেটা ল্যাটিন আমেরিকান, ক্যারিবিয়ান এরিয়া থেকে চুজ করা হবে। 2nd প্রশ্ন টার্মের কথা হতে পারে। কেন কি স্পিকারের টার্ম আমরা দেখি, চেয়ারম্যানের টার্ম আমরা দেখি। তো এখানটাও কিন্তু 5 ইয়ার্স এর তাদের টার্ম। আচ্ছা, তারা কি রিনিউ হতে পারে? হ্যাঁ, তারা রিনিউ হতে পারে কিন্তু একবারই কিন্তু তাদেরকে রিনিউ করা যেতে পারে। আচ্ছা, 2nd জেন্ডার গ্যাপ এখানটায় কি বলছে যে জেন্ডার ইকুয়ালিটি এখানটায় কি ফলো হয়েছে? আমরা কটা ফিমেল এরকম জেনারেল দেখতে পেরেছি? এখন পর্যন্ত কিন্তু একটাও দেখতে পারিনি। তো ইট ইজ এগেইন আ গোল্ডেন অপরচুনিটি যেখানটায় উই উইল রাইট দি হিস্ট্রি আগেইন ইন ফর্ম যে ইকুয়ালিটি এই 2026 ইলেকশন দিয়েই কিন্তু আরেকটা স্টেপ আমরা আগে গেলাম। যদি সেরকম হয়। 2nd যেরকম আমরা দেখছিলাম 97 আর 99 দিয়ে আর্টিকেল দিয়ে আমরা এখানটায় পার্টিকুলারলি যে ইউএন এর যে সেক্রেটারি জেনারেলের যে রোলটা আছে, সেই রোলটা কি আমরা দেখে নেব। ১ম রোল, তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল আছে, সিইও হিসাবে ফাংশন করে। যে যতগুলো সেক্রেটারিজ আছে, সেক্রেটেরিয়েট আছে ইউএন এর আন্ডারে, তাদের সবাইকে সে হেড করে। কতজন? 36,000 ছোট-মোটো নাম্বার না কিন্তু 36,000 গ্লোবাল স্টাফ তাদেরকে সে মেইনটেইন করে। বাজেটারি ম্যানেজমেন্ট করে সে। একটা অর্গানাইজেশন চললে তার অনেক বাজেটারি প্রবলেমস বা অ্যালোকেশনস থাকে। সেই সবকিছুকে সে লুক আফটার করে। তার সাথে সে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টসও করে যেখানটায় সে নিজের পাওয়ারটা এক্সারসাইজ করে সিনিয়র ইউএন অফিসিয়ালসদেরকে অ্যান্ড স্টাফদেরকে অ্যাপয়েন্ট করে। যাতে হাই স্ট্যান্ডার্ডসও মেইনটেইন থাকে আর কোথাও না কোথাও জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিও এনশিওর করা হয়। এটা কোন আর্টিকেল দিয়ে? আর্টিকেল 101। তবে আমরা এতক্ষণ পর্যন্ত কোন আর্টিকেল দেখলাম? উইথ আ পিরিয়ড অফ 2 আর্টিকেল আমরা সবাই ১ম এ 97 দেখলাম, 99 দেখলাম, 101 দেখলাম। এখানটায় কিন্তু আবার আমি এমফাসাইজ করতে চাই আপনার অ্যান্সার বাকিদের থেকে আলাদা হবে যখন এই রকমের একটা টপিকেও কিন্তু আপনি আর্টিকেল মেনশন করবেন। সেটাই কিন্তু কোথাও না কোথাও বাকিদের থেকে আপনাকে অর্ধেক নাম্বার, হাফ নাম্বার বেশি ফেচ করবে। আর এই হাফ নাম্বার দিয়েই কিন্তু আমরা জানি এটা এশিওর করা যেতে পারে যে আপনি টপ 80 র‍্যাংকের মধ্যে যাতে আছে যাতে আপনাদের আইএসটা কিন্তু সিকিউরড হয়ে যায় বা আপনাদের যেই সার্ভিস প্রেফারেন্স আছে। দি 2nd সে কি খালি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই করে? না। তার সাথে সে পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিক রোলসও কিন্তু প্লে করে। কিরকম? সে একটা গুড অফিসের রোল প্লে করে। আমরা স্পিকারের ক্ষেত্রেও দেখেছি আনবায়াসড রোল একটা প্লে করে বলে এখানটায় ইউনাইটেড নেশন ইউএনজিএসজির একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল রোল প্লে করে যেটা কি কোথাও না কোথাও গুড অফিস হিসাবে ট্রিট করা হয়, প্রিভেন্টস ডিপ্লোমেসি। যে যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে সে যাতে ডিপ্লোমেসি না করে। সে যাতে এটাই ভাবে যে অ্যাকচুয়ালি গ্লোবাল পিস আর সিকিউরিটির জন্য কি খুব দরকার। 2nd যেরকম আর্টিকেল 99 এর পাওয়ারের কথা বলছিলাম যে তার কাছে এই একটা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল অথরিটি আছে যে সে যেকোনো জিনিস খুব ইম্পোর্টেন্ট থেকে ইম্পোর্টেন্ট জিনিস প্রসিডিউরকে বাইপাস করে কিন্তু সিকিউরিটি কাউন্সিলের কাছে নিয়ে আসতে পারে যাতে কুইক রেজোলিউশন হয়। সে অ্যাপয়েন্টমেন্টস এনশিওর করে অফ দি ইভনয়েস এনভয়েস তাদেরকে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বা পার্সোনাল ইনভয়েস দিয়ে তারা পিস নেগোশিয়েট এই রকমের স্ট্রাকচারস গুলোকে এনশিওর করে।
তার সাথে সে কোথাও না কোথাও আর্টিকেল 99 এরই একটা পার্ট যে গ্লোবাল অ্যাডভোকেসি করে। কেন? ভেবে দেখুন, সে যদি তার মনে হয় যে কোনো একটা জিনিস সেটা কাউন্সিলে বা ফ্লোরে ডিসকাস হচ্ছে না। কিন্তু সে সেই জিনিসটাকে নিয়ে আসছে কেন কি খুব ইম্পোর্টেন্স আছে বলে তার। তো সে কোথাও না কোথাও গ্লোবাল অ্যাডভোকেসিকে তো প্রমোট করছে। স্পিকিং ওয়ার্ল্ড কনসায়েন্সকে প্রমোট করছে। স্পিকিং আউট অন ক্রিটিক্যাল গ্লোবাল ইস্যুস, যেটা কি অনেক সময় ডিপ্লোম্যাটিক আউটকামস এর জন্য ওই P5 কান্ট্রিজ বা the মেম্বার কান্ট্রিজ কথা বলবে না। বাট আর কিছু ইনস্টিটিউশনাল রোল আছে। যেরকম একটা সিভিল সার্ভেন্ট আপনাদের ইন ফিউচার হতে যাচ্ছে। ১ম, সে ইন্টার অর্গানাইজেশন কোঅর্ডিনেট করবে। যেরকম আমি বলছিলাম, একটা তো সে নিজের ইউএন স্টাফদেরকে মেইনটেইন করবে যারা 36,000। তার সাথে ইউএন এর সাথেও যদি আরো ডিপার্টমেন্টস আছে যেরকম WHO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এছাড়া আরো যেই পার্টগুলো আছে সেখানটায় সে কোথাও না কোথাও তাদের সাথে কোঅর্ডিনেট করবে। কেন? কেন কি সে চেয়ার হিসাবে সার্ভ করে when ইউএন সিস্টেম চিফ এক্সিকিউটিভ বোর্ড ফর কোঅর্ডিনেশন এর মিটিং যখন হয়। 2nd, সে পার্টিসিপেশন ইন অর্গানস এনশিওর করে থ্রু আর্টিকেল 98। তবে 97, 98, 99 অ্যান্ড 101 কিন্তু আমরা দেখে নিলাম আর্টিকেল। ইমপ্লিমেন্টেশন অফ ম্যান্ডেটস, যেই ডিসিশনগুলো ফ্লোরে নেওয়া হয়, সেই ডিসিশনগুলোকে কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট করতে কিন্তু তার একটা খুব বড় রোল থাকে। যেই রোলটাকে সে এনশিওর করে যে যাতে স্মুথলি সেই রোলগুলো ফাংশন হয় আর ইমপ্লিমেন্টেশন হয়। কিন্তু এই সব কাজ থাকা সত্ত্বেও তার কিছু কি চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে, যেটা কি এইবারের ইলেকশন থেকে আমরা বুঝতে পারবো। যে আমরা যখন বলি যে সে গুড অফিস হিসাবে কাজ করবে। তো আদৌ কি সে গুড অফিস হিসাবে কাজ করতে পারে? কেন কি সেটার উপরে এই ইলেকশনটা কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন তুলে ধরছে। কি কোয়েশ্চেন? ১ম এ এই ইলেকশনটা একটা জিওপলিটিক্যাল প্যারালাইসিস এর মাধ্যমে। যেখানটায় এসকেলেটিং অ্যাক্রোনমি মানে ডিফারেনশিয়াল ভিউস অ্যামং P5 মেম্বার্স, পার্মানেন্ট 5। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে P5 নেশনস কে আছে? আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়েছেন। দেখুন তো করা ঠিক করেছেন। ইউএস কি আছে? চায়না কি আছে? ফ্রান্স কি আছে? USSR কি আছে? লাস্টটা আবার আমি আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। যেখানটায় লাস্টটা আপনারা আবার কমেন্ট সেকশনে যদি এতক্ষণ না লিখে থাকেন, কমেন্ট সেকশনে লিখে জানান। তো মাল্টিপল ইস্যুস এর জন্য লাইক ইউক্রেন, গাজা, সুদান, এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট 5 যে মেম্বার্স আছে তাদের কিন্তু আলাদা, আলাদা পার্সপেক্টিভ আছে। ইউকের আরে উত্তরটা তো বলেই দিলাম আমি আপনাদের জন্য। ইউকে। ইউকের হতে পারে গাজা নিয়ে একটা অন্য পার্সপেক্টিভ, whereas ইউএস এর গাজা নিয়ে একটা অন্য পার্সপেক্টিভ। তো এর জন্য তাদের একটা কমন গ্রাউন্ড আসছে না মাল্টিপল জিওপলিটিক্যাল সিচুয়েশনস এ বলেও তারা এখন যেই লোকটাকে ইলেক্ট করতে চাইছে সেখানটাও কমন গ্রাউন্ডে আসতে পারছে না তারা। 2nd, ফাইন্যান্সিয়াল লিকুইডিটি ক্রাইসিস। আমরা জানি এত বড় একটা অর্গানাইজেশন চলতে গেলে যেরকম আমরা দেখছিলাম ফাইন্যান্সিয়াল কাজও করতে হয় তাকে, বাজেটারি কাজ করতে হয়। সেই বাজেটটাও তো কোথাও না কোথাও থেকে আসে, এই মেম্বার্স থেকে আসে। তো এরা ডিলে করছে, নন পেমেন্টস করছে বা ডিলে করছে বলে আমরা দেখতে পাচ্ছি একটা লিকুইডিটি ক্রাইসিস আসছে। অপারেশনে ডিলে হচ্ছে। তার জন্য এই রকমের ইলেকশন আরো ডিলে হয়ে যাচ্ছে। তার সাথে কোথাও না কোথাও আমরা দেখেছি যে গ্লোবাল লেজিটিমেসি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। কেন কি ইন্ডিয়া নট বিং মেম্বার আ পার্মানেন্ট মেম্বার অফ দিস P5 অর দি নেক্সট যেকোনো এক্সপ্যানশন যখন হবে, তখন এটা কোথাও না কোথাও আবার গ্লোবাল নর্থ অ্যান্ড গ্লোবাল সাউথ এর উপরে প্রশ্ন তুলেছে যে দুজনের কি ইন্টারেস্ট আলাদা, আলাদা? তাদের কি ভাবনা চিন্তা দুটো আলাদা ওয়েতে হয়? 2nd, এসডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দুটো আলাদা পার্ট। এসডিজি অন্য কোনো একটা ইউএন এর অর্গানাইজেশন ফুলফিল করে, ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা অন্য কাজ করে। কিন্তু স্টিল আমরা দেখতে পারি অনেকগুলো গোলস কিন্তু কোথাও না কোথাও একটার সাথে আরেকটা ইন্টারটুয়াইন্ড। তো যখন আমরা দেখতে পাচ্ছি এসডিজির টার্গেটগুলো ডিলে হচ্ছে, টার্গেট ইজ অন অ্যাটাক, পভার্টি, হাঙ্গার। ভেবে দেখুন এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে এইগুলো কি কোথাও না কোথাও এগুলোকে এলিমিনেট করা যাবে? যাবে না। তো অটোমেটিক্যালি একটা এসডিজি ফ্যাটিগ এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে গোলস গুলা যে সেগুলো ডিলে হচ্ছে। আর এই যে ইউনাইটেড নেশন এর যে জেনারেলটা আছেন তারও একটা ফান্ডিং আর
কমব্যাটিং ফাংশনস এর মধ্যে গ্যাপ চলে আসছে। তো এত যখন জিওপলিটিক্যাল টেনশন হবে কোথাও না কোথাও আমরা পিস কিপিং এও কিন্তু ইরোশন দেখতে পারবো। আমরা জানি ইন্ডিয়াও কিন্তু কন্ট্রিবিউট করে পিস কিপিং ফোর্সেস এ। ইউএন পিস কিপিং ফোর্সেস। তো যদি এতই জিওপলিটিক্যাল টেনশন হয়ে যাচ্ছে তবে পিস কিপিং ফোর্সেস এর লাভ কি রাখার? আর পিস কিপিং ফোর্স যদি রাখতে না লাগে তো এই রকমের একটা ইনস্টিটিউশনের দরকার কি? ইনস্টিটিউশন না থাকলে তার সলিসিটর বা তার জেনারেলের কি দরকার? সেই ইনস্টিটিউশনের স্পিকারের কি দরকার? আর তার সাথে যে গভর্নেন্স অফ গ্লোবাল কমন্স যেরকম র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ এআই, বায়োটেকনোলজি অ্যান্ড স্পেস such as space technology outlaw international law. আমরা দেখেছি এই রকম একটা ইন্টারন্যাশনাল ল কোথাও না কোথাও একটা কমন কনকারেন্সে বিল্ড হয়। কিন্তু এআই বি ইন কেস অফ এআই, বায়োটেকনোলজি বা স্পেস টেকনোলজিতে এই রকমের ইন্টারন্যাশনাল কনকারেন্স লকে ডিফাই করে দিচ্ছে। কোথাও না কোথাও মানছে না। তার জন্য আবার ইউএনজিএস মাস্ট লিডিং আ ক্রিয়েশন অফ গ্লোবাল নর্মস যেটা কি নিউ টুল অফ ইনইকুয়ালিটি হয়ে দাঁড়াচ্ছে। তো এইসব কারণের জন্য কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জেস গুলো ইলেকশনের মাধ্যম দিয়ে এই সিস্টেমটাকে প্রশ্ন করা হচ্ছে বারবার। তো এই সিস্টেমটাকে রেকটিফাই করার জন্য ইন্ডিয়া স্ট্যান্ড কি? অন দি রিফর্ম অফ মাল্টিল্যাটারালিজম যেখানটা আমরা দেখছি P5 এই একমাত্র অ্যাপয়েন্ট করবে। তো ইন্ডিয়া স্ট্যান্ড কি? ১ম কোর পিলার অফ ইন্ডিয়ার ডিমান্ড হলো যেরকম ১ম এই বলছিলাম P5 থেকে এক্সপ্যান্ড করা হোক যাতে গ্লোবাল সাউথের অ্যাডভোকেটরকে ভয়েস পায় সে ইন্ডিয়া। সেই পয়েন্টটাই এখানটায় রিএমফাসাইজ হচ্ছে। অ্যান্ড দি থার্ড কম্প্রিহেন্সিভ রিফর্ম যেখানটায় একমাত্র এখানটায় না মাল্টিপল এরিয়াজে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা আছে সেখানটাও আসছে চেঞ্জেস আনতে হবে টু ব্রিজ দি ফান্ডিং গ্যাপ যেটাকে বলছিলাম এসডিজির ফান্ডিং গ্যাপটা অফ $4 trillion। সেকেন্ড স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি অন ভিটো আমরা দেখতে পাচ্ছিলাম ইভেন ইফ আ সিঙ্গেল মেম্বার যদি ভিটো দিয়ে দেয় আমরা এই প্রপোজালটাকে কোথাও না কোথাও ভেঙে যেতে দেখছিলাম। তো in while India believes veto is essential for permanent membership, it shows a strategic flexibility in 2026 by supporting G4 proposal of India, Brazil, Germany and Japan। কি বলছে veto deferral যেখানটায় প্রপোজিং কি প্রপোজ করছে যে ডেফার অফ এক্সারসাইজ ভিটো পাওয়ার ফর নিউ পার্মানেন্ট মেম্বার্স টু রিভিউ পিরিয়ড লেটস ফর সে 15 ইয়ার্স যাতে কারেন্ট যে নেগোসিয়েশন ডেডলকস গুলো আছে সেগুলো যাতে ভেঙে যাওয়া যেতে পারে। তো ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে এখান থেকে? যেরকম ইন্ডিয়ার আমরা একটা ভেটো নিয়ে যেই প্রবলেমটা হচ্ছিল, অ্যাপয়েন্টমেন্টের ভেটো থেকে যে প্রবলেমটা হচ্ছিল, সেটাকে যখন দেখলাম তো একটা ওয়ে ফরওয়ার্ড এখান থেকে যদি ড্র করি, যখন ইন্ডিয়ার কনসার্নের হিসাবে আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস দেখি, তো সেখানটাদের এই গ্লোবালের যদি ক্রিটিসিজম থাকে তো ইন্ডিয়ার কোনো একটা প্র্যাকটিস কেন দেখব না? আর সেখান থেকেই কেন একটা ওয়ে ফরওয়ার্ড আমরা ড্র করব না? ১ম ওয়ে ফরওয়ার্ড যেই পলিটিক্যাল লেজিটিমেসি হারিয়ে গেছে সেটাকে আবার রিএনহান্স রিএনহান্সিং করা হোক সরি এনহ্যান্সিং করা হোক পলিটিক্যাল লেজিটিমেসিকে থ্রু রিফর্মড মাল্টিল্যাটারালিজম নতুন এই মেম্বারসদেরকে ইনক্লুড করা হোক যাতে গ্লোবাল সাউথকে স্পেশালি এই রকমের মেম্বারশিপ দেওয়া হয়, এখানে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়। ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি এনশিওর করা হোক যেখানে আমরা দেখছিলাম যে লিকুইডিটি ক্রাইসিস আসছে, তো এই রকমের লিকুইডিটি ক্রাইসিস যাতে না আসে অ্যাসেস কন্ট্রিবিউশন যাতে ফ্লুইড বা সিস্টেমেটিক্যালি ড্রন বা ফ্লো হয় সেটাকে এনশিওর করা উচিত। অ্যাক্টিভেটিং আর্টিকেল 99 আর্টিকেল 99 কি? মনে করে দেখুন আমরা সবাই ১ম এ 97, 99 আর 101 পড়েছিলাম। পরে কিন্তু 98 পড়েছিলাম। 99 টা আবার রিকল করে দিই UNGS মাস্ট ট্রানজিট ফ্রম টেকনোক্রেটিক ম্যানেজার টু আ অ্যাক্টিভ মিডিয়েটর। Proactively using 99 power to force Security Council to address neglected or escalated conflict। আবার এই P5 মেম্বার্স বি অর দি এনি মেম্বার্স এর পরেও যারা মেম্বার আছে তারা যদি নিজেদের সেলফ ইন্টারেস্টে এরকম কিছু ডিসকাস নাও করে অন দি ফ্লোর, এখানটায় যাতে UNSG এটা নিয়ে কিন্তু ডিসাইড করে বা এই রকমের প্রস্তাব যাতে ফ্লোরে দেওয়াই হোক যাতে গ্লোবাল অর্ডার জানুক যে এই নিয়ে ডিসকাশন অলরেডি হচ্ছে। প্রায়োরিটাইজিং প্রিভেন্টিং ডিপ্লোমেসি কেন কি যেখানটায় ডিসিশন নেওয়ার জায়গা সেখানটায় কিন্তু ডিপ্লোমেসি করার জায়গা না।
সেখানটায় যাতে প্রোঅ্যাক্টিভ কনফ্লিক্ট প্রিভেন্টেশন এনশিওর করা হোক। আর বিহাইন্ড দি সিন যেই প্লেটা হয় সেটাকেও কোথাও না কোথাও মিটিগেট করে সবার সামনে যাতে নিয়ে আসা হোক, যাতে একটা ফেয়ার গভর্নেন্স এনশিওর হয়। আর সেখান থেকেই আমাদের লাস্ট পয়েন্ট, গভর্নেন্স অফ নিউ ফ্রন্টিয়ার, যেখানটা আমরা ইমার্জিং নিউ গ্লোবাল কমন্স দেখতে পাচ্ছি, লাইক স্পেশালি এআই এথিক্স, স্পেস সিকিউরিটি, ডিপ টেক, এই রকমের নতুন নতুন ইভলভিং স্ট্রাকচার সেক্টরসেও যাতে কনকারেন্স আসুক, ইন দি সেন্স টু প্রিভেন্ট টেকনোলজিক্যাল ডিসপ্যারিটিস ফ্রম ফিউলিং ফিউচার ইন্টারন্যাশনাল ডিসকোর্স। তখনই হবে যখন এই রকমের আপকামিং টেকনোলজিস বা সেক্টরসে আমরা কোথাও না কোথাও এরকম কিছু ডেভেলপমেন্ট করতে পারবো যেখানটায় কনকারেন্সে সবাই এক জিনিসে আসছে। উইথ দ্যাট আমরা যদি এরপরে একটা ব্যালেন্সড কনক্লুশন দেখি, ব্যালেন্স কনক্লুশন কিরকম হতে পারে? ঠিক এরকম, দি নেক্সট সেক্রেটারি জেনারেল মাস্ট ট্রান্সফর্ম ইউএন ফ্রম আ প্যারালাইসিস ব্যুরোক্রেসি টু ইনটু অ্যান রেজিলিয়েন্ট ইনক্লুসিভ মিডিয়েটর। কেন মিডিয়েটর? কেন কেন কি আবার সে কিন্তু 97 আর 99 এর মাধ্যম দিয়ে, স্পেশালি 99 এর মাধ্যম দিয়ে সেই ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো ফ্লোরে নিয়ে আসছে। তো সে কোথাও না কোথাও সেই মিডিয়েটরের কাজ করছে, গুড অফিসের কাজ করছে। আগে যেটা হয়ে গেছে সেগুলোকে যাতে ভুলে যাওয়া হোক। সাকসেস ডিপেন্ড অন ব্যালেন্সিং P5's interest while championing Global South priorities to restore institutional legitimacy and global peace. মানে কি আবার আমরা কোথাও না কোথাও কিন্তু ব্যালেন্স মেইনটেইন করার চেষ্টা করছি। দি ব্যালেন্স বিটুইন P5 অ্যান্ড গ্লোবাল সাউথ। যাতে কাউরই কোথাও না কোথাও ল্যাকিং না মনে হয়। With this, I would end today's session, and I would hope that today's session was helpful for your preparation. যদি এরকম ইন কেস যদি এরকম একটা আউট অফ দি বক্স প্রশ্ন কোনো সময় চলে আসে, বি ইন 2026 or 2027 মেইনস। ইয়েস, আপনারা যারা ভাবছেন আমরা তো মেন্স বাংলাতে লিখব, তাদের জন্যও কিন্তু আমাদের ইকুয়ালি রিসার্চ ডকুমেন্ট কিন্তু রেডি আছে, যাতে আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে ল্যাঙ্গুয়েজের কোনো সময় ব্যারিয়ার না থাকে। উইথ দ্যাট, I would again thank you all for joining this session, and I would conclude today's session in a hope that you are preparing really hard, because prelims is now less than 23 days. Thank you.